ছোটকালে যখন মন চেত তখনই আলু আর ডিম দিয়ে খেলে ফেলতে পারতাম চড়ুই ভাতি, আর এখন চড়ুই ভাতির নাম নিলে গুনতে হয় হাজার হাজার টাকা। গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা চড়ুই ভাতির জন্য কি কি বাজার করেছিলাম এবং বাজারে ঘটে যাওয়া দারুণ ব্যাপার। আর আজকের ভিডিওতে আছে সব বাজারগুলো দিয়ে আমরা কিভাবে কি কি রান্না করলাম এবং ফাঁকে ফুঁকে ঘটে যাওয়া মজাদার কিছু ঘটনা। বাজার করে এসে সবাই এত ক্লান্ত ছিলাম, তারপরও কিচেন থেকে সরছিলাম না যতক্ষণ না সব মাছগুলো বের করে। আর বাসায় সবাই এসে জড়ো হয়ে যখন মাছগুলো দেখছিল তখন খুব ভালো লাগছিল। এখন থেকেই যেন চড়ুই ভাতি শুরু হয়ে গেল। গরুর মাংস আর মুরগির মাংসের পাশাপাশি এখানে ছিল নানান ধরনের মাছ। এই আমরা পাঁচমিশালি এই সুন্দর মিলানো মাছগুলো কিনেছিলাম 600 টাকা কেজি। বড় বান মাছগুলো কিনেছিলাম 1000 টাকা কেজি, ছোট বান মাছ 700 টাকা, আর টাকি মাছ কিনেছিলাম 450 টাকা কেজি, শিং মাছ কিনেছিলাম 400 টাকা কেজি। আজকের বাজারে এত স্যাঁতসেঁতে গরম ছিল আর কিচেন থেকে বের হয়ে আরও অস্থির লাগছিল, মনে হচ্ছিল ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত খায়। যদিও আমি সকালবেলা এই লেবুর শরবত খাবো না, তখন মনে হলো আমার যেহেতু খেতে ইচ্ছে করছে তাহলে আপু বা ভাস্তিকে দিলে তারাও খুব খুশি হবে, আমি না খেয়েও তাদের তো দিতে পারি। তো দেরি না করে আমি তাদের জন্য 2 গ্লাস লেবুর শরবত বানিয়েছি। রীতিমতো তাদেরকে দেওয়ার পর তারা খুবই খুশি হয়েছে। আর আমার ননাস ইউজুয়ালি লেবুর শরবত খুব পছন্দ করে, তো আপুও লেবুর শরবত পাওয়ার পরে খুব খুশি হয়েছে, বলছিল অনেক মজা হয়েছে। আর আমি যেহেতু লেবুর শরবত খাবো না, তখন দুঃখের সহিত ডিটক্সের পানি ঢেলে মনে মনে লেবুর শরবত মনে করে খেয়ে নিয়েছি। ওরা সবাই খুদের ভাতের সাথে ভর্তা ভাজি দিয়ে ব্রেকফাস্ট সারছিল, আর আমি ব্রেড দিয়ে ডিটক্সের পানি খেয়ে আমার ব্রেকফাস্ট সেরে ফেলেছি। খাওয়া দাওয়া সেরে সবাই কিচেনে চলে আসলাম। কিচেনে আসতে দেখি সীমা আর শরীফ মাছ কাটা স্টার্ট করেছে। বেচারিরা মনে মনে আমাদের গালাগালি করছে জানি, কিন্তু কিছু করার নেই, মাছগুলো কাটতেই হবে। আজকে যেহেতু বাসায় বিশাল আয়োজন, শরীফ কিচেনেই ব্যস্ত থাকবে ম্যাক্সিমাম টাইম, তাই তাড়াতাড়ি করে রুমে এসে রুমটা গুছিয়ে নিলাম। আর রুম গুছাতে এসে দেখি এত সুন্দর ওয়েদার হয়ে আছে যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে, তাই বারান্দায় এসে একটু ওয়েদারটা দেখে নিলাম আর খুব সুন্দর করে একটি গান ছাড়লাম। দুপুর শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হতেই কিচেনে এসে দেখি গরুর মাংস মোটামুটি রান্না হয়ে গেছে। আজকের গরুতে আলু দিয়েছি যেহেতু বাচ্চারা আলু খেতে পছন্দ করে, আর মুরগিটা রেখেছে একদম আলু ছাড়া ভুনা ভুনা। তো মুরগির মাংস হাফ হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এদিকটায় মেজু ভাবি কাবাবের জন্য প্রিপারেশন নিচ্ছিল, মাংসগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছিল। তো ভাবি একটা নতুন হ্যান্ড ব্লেন্ডার কিনে এনেছে, আজকে এটা দিয়ে স্টার্ট করবে। যদিও হ্যান্ড ব্লেন্ডার এত ফোর্সটা নিতে পারে না, তো ব্লেন্ডার কোনোভাবেই কাজ করছিল না। আমি মুখে দুষ্টুমি করে ভাবি যতবার স্টার্ট দিচ্ছিল আমি দুষ্টুমি করে করছিলাম, আর ভাবি হাসছিল। এই যে চাপ দেয় শব্দ হয় না, ও চাপ দিলে আমি মুখে শব্দ করি। ভাবি মেশিনটা খুলে বারবার চেক করছিল আর খুব স্যাড ফিল করছিল যে মাত্রই কিনে আনলাম ব্লেন্ডারটা নষ্ট পড়লো। আমি বারবার বলছিলাম নতুন ব্লেন্ডার আর এত ভালো একটা ব্র্যান্ডের ব্লেন্ডার, এটা তো নষ্ট হওয়ার কোনো কথাই নেই। পরে আমরা আমাদের পয়েন্টটা আবার চেঞ্জ করলাম, অন্য পয়েন্টে যেয়ে এটা প্লাগটা লাগিয়ে দেখা ট্রাই করলাম যে আদৌ কি ব্লেন্ডারটা ঠিক আছে কিনা। তারপর তো সত্যি সত্যি প্লাগ লাগাতেই ব্লেন্ডার করে রইল, আমার আর মুখে শব্দ করতে নেই, ব্লেন্ডার নিজেই শব্দ করছিল। ভাবি তো এখন খুশি মানে ব্লেন্ডার করাতে ব্যস্ত হয়ে গেছে। আর এইখানে সবাই একসাথে ডিম উৎসব করছে। ডিম উৎসব মানে ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল ডিমের কোরমার জন্য, সবাই একসাথে আয়োজন করে ডিমগুলো ছিলছিল। ডিম ছিলা শেষে সবাই আবারও আড্ডায় জড়ো হয়ে গেলাম। আড্ডার ফাঁকে দিয়ে আমি আবার আরেকটু কিচেনে চলে আসলাম মুগ ডালটা মেখে বসিয়ে দেওয়ার জন্য। যদিও মুগ ডালটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, আমি যেহেতু আজকে প্রেসার কুকারে ডাল দিচ্ছি, ভেজানোর প্রয়োজন ছিল না। আর চড়ুই ভাতি খেলার সময় আমার মনে হয় না এমন কেউ নেই যে আমরা ছোটকালে বলিনি তুই আজকে কাজ কম করেছিস, তোকে কিন্তু বেশি খেতে দিব না, ও বেশি কাজ করছে ও বেশি খাবার পাবে। আর আসলে এটাই ছিল চড়ুই ভাতির মজা। এদিকটা আমাদের মাংসগুলো কিন্তু ব্লেন্ড করা শেষ। ছোটকালে চড়ুই ভাতির রান্নাগুলো কম মশলা বেশি মশলা হলেও কোনো সমস্যা ছিল না, খাওয়ার পর শুধু একটি কথাই শোনা যেত, সেই মজা হয়েছে সেই মজা হয়েছে। তো এই ব্লেন্ড করতে যে আজকে যে কি একটা ঝামেলা হয়েছে, তিনটা ব্লেন্ডার চেঞ্জ করতে হয়েছে। কয়েকবার করার পরে এক একটা ব্লেন্ডার অফ হয়ে যায়। আমি বুঝি না এত দাম দিয়ে ব্লেন্ডারগুলো কিনে আমরা যদি কিমা করেই না খেতে পারি তাহলে লাভ কি। এই দিকটায় আমার দুই ভাবি সারাদিন খেয়ে যে শক্তি সঞ্চয় করেছে সব শক্তি ব্যয় করে ফেলছে কাবাবের উপর। এর নাম কাবাব থেরাপি। কাবাবকে ধরে এইভাবে জাত
যাতা যাতা মাখা মাখা দিতে হবে। কাবাব আজকে র্যাঙ্কিংয়ে থাকতেই হবে, এই কাবাব আজকে মজা না হয়ে যাবে কোথায় বলো। কাবাব মাখামাখি শেষে 3 চা মিলে ডাইনিংয়ে চলে এসেছে খোলামেলা জায়গায়। সুন্দর করে কাবাবকে গোল গোল পিঠার শেপ দিব। গোল গোল পিঠা, বিদ্যা সিনহার সেই গোল গোল পিঠার গানের কথা মনে হয়ে গেল না? বাচ্চারা সবাই একসাথে দেখি কি মচমচে সিঙ্গারা আর মচমচে পুরি খাচ্ছিল। তো ভাবিরা সুন্দর করে গুছিয়ে যার যার বল, প্লেট, থালা থুলি সব কিছু এনে টেবিলে সেট হলো। আর এদিকটা আটকে গেলাম গোল গোল পুরির দিকে। পুরিগুলো এত সুন্দর ছিল, নিজেকে খুব কন্ট্রোল করার ট্রাই করছিলাম যে একটু পরেই তো রাতের খাবার খাবো, পুরিগুলো খেলে আর খেতে পারবো না। আর এদিকটায় আমাদের ডাবের পুডিংয়ের পার্সেল চলে এসেছিল। কতটা ক্রিস্পি তোমাদের শোনাই দেখো। পরে আর কি মনকে মানিয়ে অর্ধেকটা পুরি ছিঁড়ে একটু খেয়ে নিলাম। অর্ধেকটা খেতে আবার তাকিয়ে দেখি পাশে গরুর মাংসের ঝোল দেখা যাচ্ছে। তো গরুর মাংসের ঝোলটা কিন্তু আজকে রান্না করা না, গতকালে তরকারি ছিল, ওই তরকারিটা দেওয়া হয়েছিল, যে কারণে দেখতে একটু এরকম লাগছিল। কিন্তু যখনই লাগিয়ে খেলাম খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল পুরো আরেকটা খাই। না, পুরি আর নেইনি, পরে আরেকটা সিঙ্গারা নিলাম, সিঙ্গারাটা খেয়ে একটু ট্রাই করলাম। সিঙ্গারাটাও খুব গরম ছিল, খুব মজার ছিল। এদিকটায় শরীফ বেচারা কিন্তু আজকে না বলে আগে ভেগে গিয়েছিল। ভেগে গিয়ে লাভ হয়নি, ফোন দিয়ে আবার ওকে আনিয়েছি। কাবাব বানাতে গিয়ে বারবার গুনতে হচ্ছে, গোনা ভুল হয়ে যাচ্ছে, আবার গুনছি। তো একটা বুদ্ধি করে ফেললাম, 3 চা মিলে যে যেটা বানাবে, যত নাম্বার বানাবে অত নাম্বার উচ্চারণ করবে। সাপোজ বড় ভাবি বানাচ্ছিল 4 নাম্বার, তো বড় ভাবি 4 নাম্বার কাবাব রেখে বলছে 4, মেজো ভাবি 5 নাম্বার রেখে 5, আর আমি 6 নাম্বার কাবাব রেখে 6। এরকম করতে করতে প্রায় 100-এর কাছাকাছি, অলমোস্ট 92-95 কাবাব বানিয়েছিলাম। কাবাব বানাতে বানাতে মেজো ভাবি টায়ার্ড হয়ে গজা নিয়ে বসেছে। এই গজাটা একটু মিষ্টি জাতীয় খাবার, মচমচে খাবার, ভাবি খাচ্ছিল, তা আমিও একটু এক ফাঁকে চিমটি দিয়ে খেয়ে নিয়েছিলাম। কিচেনে ঢুকতেই দেখি সীমা সেই কষা নিয়ে দিচ্ছে, ডিমের কোরমা বানাবে। আর তোমরা নিশ্চয়ই আরেকটা জিনিস খেয়াল করেছো, ঘুরে ফিরে আমাদের কিচেনে খালি এত মানুষ কেন? আসলে কথা বলতে কি, আমরা কিন্তু শুধু খাদকই না, আমরা সবাই রাঁধুনি, যে কারণে ঘুরে ফিরে আমরা সব রাঁধুনিরাই রান্নাঘরে থাকে। আমাদের রান্নাঘরে ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে, মানে আমার ছেলে থেকে নিয়ে শুরু করে আমার দাদি শাশুড়ি পর্যন্ত অ্যাক্সেস থাকে। তারা সবাই কিন্তু টুকটাক রান্না করতে পারে। আমরা রান্নাটাও এনজয় করি, খাওয়াটাও খুব এনজয় করি। একটু আগে নিশ্চয়ই দেখতে পেরেছিলে আমার ডালটা কত সুন্দর কালার হয়েছে। প্রেসার কুকারে মুগ ডাল রান্না করলে খুব কম সময়ে অনেক সুন্দরভাবে রান্না করা যায়। তো ঝামেলার মাঝখানেও হঠাৎ করে কিছু গেস্ট চলে আসছে, যে কারণে চায়ের পাতিল বসানো হয়েছে। আর শরীফ চা বানাতে বানাতে এক খিলি পান মুখের ভিতরে ঢুকিয়ে নিল। তো বললাম এখনো তোর পান খাওয়া লাগে? বললো আন্টি পানির মজা যে না খায় সে কখনোই বুঝে না। তো গেস্টের রিকোয়ারমেন্ট ছিল 2 কাপে চিনি হবে আর 1 কাপ চিনি ছাড়া হবে। সুন্দর করেভাবে বানিয়ে শরীফ গুনতে গুনতে চিহ্ন দিতে দিতে উপরে গেস্টদের জন্য চা নিয়ে গিয়েছিল। মুরগির মাংসটা সীমা নেড়ে চেড়ে আমাকে বলছিল টেস্ট করে দেখেন আন্টি কেমন হয়েছে। তো খেয়ে আমি বললাম যে খুবই সুন্দর। খেয়ে বলতে মাংস খাইনি, ঝোল খেয়ে বলেছি খুব মজা হয়েছে। তোমরা নিশ্চয়ই আমাদের গরুর মাংস আর মুরগির মাংস কালারটা দেখেই বুঝতে পারছো কতটা মজা হয়েছিল আমাদের এই চড়ুই ভাতির রান্নাগুলো। সত্যি কথা বলতে কি, আজ এত আয়োজন, এত খাবার, তারপরে সে ছোটবেলার চড়ুই ভাতের আনন্দটা না যেন আলাদা ছিল। আর এখন আমরা বড়রা যতই আয়োজন করি না কেন আর যতভাবেই চিন্তা করে চড়ুই ভাতি খেলি না কেন, ছোটবেলার ওই আনন্দটা কিন্তু আর খুঁজে পাবো না। এই জন্যই প্রতিটি মানুষের প্রতিটি সময়কে প্রায়োরিটি দেওয়া উচিত এবং প্রত্যেকটা সময়কে উপভোগ করা উচিত। ওই সময়গুলো হারিয়ে গেলে আর পাওয়া যায় না। রান্নাঘরে এত রাঁধুনির আনাগোনা হলে রান্নাঘর তো ঘুরে ফিরে নোংরা হবে, আর বেচারারা বারবার ক্লিন করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছিল। আমরা যে নোংরা করি তা না, আমরাও কিন্তু এসে সবাই সবার মতো বারবার গুছিয়ে যাচ্ছি, তারপরও কিচেন নোংরা। আমরা কিন্তু আবার বলো না ভাই যে এই আপুদের কিচেনটা সবসময় উল্টাপাল্টা থাকে। আসলে আমরা কিন্তু প্ল্যান করে কখনো ব্লগ করি না, আমরা র্যান্ডমলি যা করছি যেভাবে আছে ওইভাবেই তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরি, যে কারণে সবসময় হয়তো বা গোছানো নাও থাকতে পারে আর পসিবল না। এত আয়োজন হুটহাট হয়ে যায় আর এত রাঁধুনি আমরা যে যার মতো রান্না বান্না করি, তো একটু ম্যাসআপ হয়। এখন আমার শাশুড়ি ডায়াবেটিসকে বুড়ো আঙুল দেখিয়ে ধাপাধাপ করে একটা আম দাঁড়িয়ে খেয়ে নিল, আর আমি ওদের সালাদ কুচি দেখতে দেখতে আমিও একটা শশা কেড়ে নিয়ে একটা শশা মচমচ করে খেয়ে ফেললাম। শরীফও কতটা অলস হয়ে গেছে, পড়ে যেয়ে সীমার বটি ধরে সাপোর্ট নিয়ে তারপর উঠে বসলো। এদিকটায় বল বের করতে যেয়ে, খাবারের বোল বের করতে যেয়ে আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। যাই হোক, ওটা ক্লিন করে রান্নাঘরে এসে বড়ভাবে পোলাও বসিয়েছে। তো শরীফ নাড়াচাড়া করছে। পোলাওটা খুবই সুন্দর হয়েছিল, ঝরঝরে হয়েছিল। আমাদের বাসায় পোলাও যদি একটু নরম হয়, ভাই রে ভাই, কত ধরনের কমেন্টস যে আমাদের বউদের শুনতে হয়, কেন নরম হলো, নরম পোলাও হলে খাওয়া যায় নাকি,
তারপরে পোলাও যদি মেইন খাবার, পোলাও যদি মজা না হয় অন্য সব খাবারই বৃথা, এমন অনেক 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 কথা। আর কাবাব ভাজতে ভাজতে কাবাব খাওয়াও হয়ে যাচ্ছে মোটামুটিভাবে। হঠাৎ করে দেখি টেবিলের কোণায় আমার খালা শাশুড়ি বসে কি যেন কসলে কসলে খাচ্ছে। তো ক্যামেরাটা নিয়ে আমি চিন্তা করলাম কসলিয়ে খাওয়ার মতো তো আমি কোনো কিছু রান্না করিনি, কিন্তু কাছে যেয়ে দেখি সে এত খাবার থাকতে আজকে দুধ কলা দিয়ে সে ভাত খাবে। দুধ কলা দিয়ে বেচারি ডোলে ডোলে খুব মজা করে ভাত খাচ্ছিল। আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, পোলাও রান্না শেষে যখন নামিয়ে ফেলা হয় একটু পরপর আমি ঢাকনাটা উঠাই আর একটু করে হাতে নিয়ে খেয়ে দেখি পোলাও টেস্টটা ঠিক আছে কিনা। আর এইভাবে আমার দুই একটা নলা বানিয়ে খেতে আমার খুব ভালো লাগে। জানি না এটা ব্যাড হ্যাবিট কিনা, আমি কিন্তু এই জিনিসটা খুব এনজয় করি। আমাদের আজকের এই আয়োজনটা শুধু খাওয়ার জন্য বা শুধু পেট ভরানোর জন্যই ছিল না, একটু ছোটবেলা ফিরে যাওয়ার জন্য, পুরনো সেই হাসি আনন্দটা আবার মনে করার জন্য। হয়তো বা পুরোটা পারিনি, কিন্তু একটু হলেও তো ছোটকালে ফিরে যেতে পেরেছি। এই আমার ডালেরই অবস্থা কেন? ও আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে দেখে সরপর এরকম হয়ে গেছে। আবার যখন চুলাই দিব, গরম করব, ডাল কিন্তু অনেক সুন্দর কালার হয়ে যাবে। এদিকটা সুন্দর করে সালাদ কুচিয়ে রেডি করা হয়েছে। সালাদ কিন্তু সবসময় আমি মাখতে পছন্দ করি। আমি সালাদে একটু ধনে পাতা তো মাছ দিবই, আর লেবু চিপে সুন্দর করে মাখা মাখা করে সালাদটা বানাই। কাবাবটা এত মজা হয়েছিল, ভেঙে ভেঙে প্রায় একটা কাবাবই খেয়ে ফেলেছিলাম। বারবার ভাবছিলাম যে খাওয়ার আগে কিচ্ছু খাবো না, কিন্তু টেস্ট না করে কোনো কিছুই পারছিলাম না। 2 নলা পোলাও খেয়ে ফেলেছিলাম, এখান থেকে কাবাব ভেঙে একটা খেয়ে ফেলেছিলাম। কাবাব ভাজতে ভাজতে যাকে কাবাব ভাজার দায়িত্ব দিয়েছিল সে যেন ধ্যানে পড়ে গিয়েছিল। ধ্যানে পড়তে পড়তে এমন ভাজা ভাজছে, প্রায় 100 কাবাবের কাছাকাছি ভাজার মিশনে সে নেমে গিয়েছিল। পরে আমরা এসে ঠাস করে আটকেছে, ভাই আর কাবাব ভাইজো না, বাকিগুলো রেখে দাও, কালকেও খেতে পারবে, কারণ এত কাবাব ভাজলে এগুলো খাওয়া হবে না, অযথা বাসি হবে। রাত এখন প্রায় 10:30 বেজে গেছে, বাচ্চাদের মোটামুটি ক্ষুধা লেগে গেছে। তো বাচ্চারা ভাবছিলাম যে আগে বসে পড়ুক, পরে বাচ্চাদের খাওয়া শেষ হলে আমরা বসে পড়বো। বাচ্চাদের টেবিলে খাওয়া দাওয়া মোটামুটি চলছে, আরেক গ্রুপ গেমিং করছে, বড়রা গল্প করছে, এই চলছিল বাসার মধ্যে। মা এ কি, লেবুকে কেউ কোকে ডুবিয়ে ডুবিয়ে খায়? কত ধরনের এক্সপেরিমেন্ট! আর আমার ক্যামেরাটা এত দুষ্টু, সব ছোট ছোট ভিডিওগুলো সুন্দর করে ক্যাপচার করে ফেলতে পারে। বড় ভাবি খুব ভালোবাসা দিয়ে সুন্দর করে তরকারি বেড়ে নিয়ে যাচ্ছে বড় ভাসুরের জন্য। ভাইয়া অসুস্থ, ভাইয়া উপরে আসতে পারবে না, তাই ভাইয়ার জন্য খাবার সাজিয়ে সুন্দর করে নিয়ে যাচ্ছিল নিচে। আর এই দিকটায় সব কাবাব ভাজা দেখে তো আমার শাশুড়ির মাথা নষ্ট, এত কাবাব কিভাবে ভেজে ফেললো। পরে ঘটনা বললাম যে সে ধ্যানে পরে কাবাব ভাজছিল, তাকে আটকিয়ে পরে এই কয়টা কাবাব জাস্ট বাঁচিয়ে রাখা গেছে। পরে ওই অল্প কয়েকটা কাবাবই বক্সে ভরে আমি একটা ডিপে রেখে দিয়েছিলাম। কি চিন্তা করছো, এত কিছু থাকতে আবার সাদা ভাত রান্না হচ্ছে কেন? আমাদের বাসায় পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যাই থাকুক না কেন, সাদা ভাত মাস্ট রাখতেই হবে। সাদা ভাত না থাকলে মাথা নষ্ট। আমার সালাদের পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আমি সব কিছু একসাথে নিয়ে লবণ বেশি করে, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আর একটু লেবুর রস তো চিপে দিবই। লেবু না দিলে আমার কাছে সালাদটা জমে ওঠে না। তো সুন্দর করে লেবু দিয়ে চিপে মাখা 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 করে দিচ্ছি। ততক্ষণে চড়ুই ভাতির সব মেম্বাররা কিন্তু আমাকে জানান দিয়ে দিয়েছে তাদের পেটে নাকি চৌচৌ করছে, খুব ক্ষুধা লেগেছে, সবাই বসে পড়বে। খুব তাড়াহুড়ো করে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর সবাই একে একে করে বসে পড়েছিল, খাচ্ছিল, আর খাবারের টেস্ট সম্পর্কে বলছিল, কে কোনটা রান্না করেছো, ওর রান্না এটা মজা হয়েছে, তার রান্না সেটা মজা হয়েছে। শুনতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছিল। আসলে চড়ুই ভাতির রান্না এদিক ওদিক হলেও কোনো সমস্যা নাই। কথা আছে না, মানুষগুলো যদি আপন হয়, হাড়ির ভাতও তখন রাজভোগ লাগে। মানুষ যখন আপন মনে হবে তখন কি রান্না হলো না রান্না হলো ওইটা কোনো ম্যাটারই করে না। আসলে আনন্দ করাটাই সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এখানে কিন্তু দই দেখতে পাচ্ছ, দইও কিন্তু আমাদের চড়ুই ভাতির মধ্যে ইনক্লুড ছিল। আর ডাবের পুডিংটা আমাদের অ্যামাউন্টে বা বাজেটের মধ্যে আসছিল না, তখন মেজো ভাবি এই ডাবের পুডিং স্পন্সর করেছিল। এই স্পন্সরের জন্য মেজো ভাবিকে স্পেশাল থ্যাঙ্কস দেওয়া হচ্ছে। মোটামুটি সবার খাওয়া শেষে শাশুড়ি, বউ আর ভাস্তিরা আমরা এক টেবিলে বসে পড়লাম। এই ব্যস্ত সময়ে মাঝে মাঝে রোবোটিক লাইফকে বিদায় জানিয়ে এইরকম চড়ুই ভাতির মতো কিছু আয়োজন করে নিজেদের শৈশবে ফিরিয়ে নেওয়া উচিত।